তিনটে গল্প বলবো তোমাদেরকে, দুটো গল্প অবভিয়াসলি কারো কাছে শোনা, আর একটা আমি যেরকম একটা সিরিজ মতো লিখছি, প্রথম গল্পটা তোমাদের শুনিয়েছি, আজকে তোমাদের আমার লেখা দ্বিতীয় গল্পটা শোনাবো, তারপরে তোমরা বলবে কিরকম লাগলো। তো ঠিক আছে, সো সবাইকে হ্যাপি সেকেন্ড লাস্ট ডে অফ দ্য ইয়ার বলে শুরু করছি। ভালোই বন্ধু মিলিয়ে বছর তো কেটেই গেল, খুব তাড়াতাড়ি বছর কেটে গেল, আমার মনে হয় খুব তাড়াতাড়ি বছর কেটে যায়, বাট এনিওয়ে সেই নিয়ে কিছু কথা বলার নেই। বাট উই লুক ফরওয়ার্ড টু 2025। আশা করছি হানা টেলসের জন্য 2025 উইল বি ভেরি গুড। আরো লোক হবে, আরো মেম্বার্স বাড়বে, তোমরা আরো সবাই আসবে, যেরকম তাপসী আসবে নিউ ইয়ার্সে আমাদের গল্প শোনাতে নিশ্চয়ই। সো সেই বলে শুরু করছি। গুড ইভিনিং সকলকে। তো আমার প্রথম গল্পটা ঠিক ভূতের গল্প নয়, প্রথম গল্পটা হচ্ছে যে মানুষের অনেক মানুষের মধ্যে অনেক আশ্চর্য রকম ক্ষমতা দেখা যায়। হ্যাঁ, এই ক্ষমতাগুলো ভগবান প্রদত্ত, অবভিয়াসলি সবকিছুই ভগবান, মানে ভগবান যা দিয়েছেন তাই আছে আমাদেরকে, নিঃশ্বাস প্রশ্বাস থেকে শুরু করে আমরা যা আছি সবকিছু। তো এটা আমার শাশুড়ির গল্প। তো উনি খুব যে রিলিজিয়াস বা খুব যে রিচুয়াল মানতেন এরকম ছিলেন না, মানে ভগবানে বিশ্বাসী ছিলেন, কিন্তু উনি রিচুয়ালিস্টিক ছিলেন না, মানে যে সাংঘাতিক সাজিয়ে পুজো পাঠ করবেন বা দক্ষিণ দিকে রাখবেন না উত্তর দিকে রাখবেন এরকম ধরনের একটা, মানে যারা মানে ওকে সেরকম মানামানির মধ্যে উনি ছিলেন না। ওনার কাছে ভগবানের সঙ্গে কথা বলাটা একটা পুজো ছিল, মানে দ্যাট ওয়াজ হার কাইন্ড অফ রিচুয়াল, বা হার রিলিজন ওয়াজ দ্যাট। মানুষটি খুব হার্ড ওয়ার্কিং, খুব সৎ, এবং ওনার মানে ভেতরে একটা কিছু ক্ষমতা ছিল, সেটা তোমরা বলতে পারো যে ওনার একটা পার্সোনালিটিরও একটা খুব জোর ছিল, যেহেতু আর্মি ওয়াইফ ছিলেন, জায়গায় জায়গায় ঘুরেছেন, এবং আর্মিতে যারা কাজ করে বা যাদেরকে বদলি হয়, যারা এরকম আমাদের মতো লোকেরা, তারা নিশ্চয়ই জানে যে বদলি হওয়াটা, মানে তোমরা যদি বাড়ি পাল্টাও, একটার বেশি বাড়ি পাল্টাতেই মানুষের প্রবলেম হয়। এবার প্রত্যেক 2 বছর 2.5 বছরে যদি তোমাদেরকে বাড়ি পাল্টাতে হয়, স্টেট পাল্টাতে হয়, সেটা যে কত বড় প্রবলেম, সেটা আর্মিতে না কাজ করলে বা কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো এরকম চাকরিতে না কাজ করলে বোঝা মুশকিল, বা কোনো গভর্নমেন্ট জব যেখানে, বা এনি কাইন্ড অফ জবস অর সামথিং যেখানে হয়। তো উনি সেজন্য খুব কর্মঠ একজন শক্তপোক্ত মহিলা ছিলেন, খুব তাড়াতাড়ি ভয় পেতেন না কোনো জিনিসেই, এবং কোনো জিনিসেই কোনো বিপদ আসতে পারে সবার আগে ওনার একটা ইয়ে ছিল কি, মাথা ঠান্ডা রাখতেন, উনি খুব মাথা ঠান্ডা রাখতে পারতেন, যেটা আমি মনে করি যে মহিলাদের পক্ষে, পুরুষদের পক্ষে, সকলের পক্ষে একটা খুব ভালো জিনিস, যে যখন বিপদ হবে তখন একদম সাংঘাতিক যদি উত্তেজিত হয়ে পড়ো বা আমরা পড়ি, বা খুব যদি উতলা হয়ে পড়ি, তাহলে সেই প্রবলেমটা কখনো সলভ করা যায় না, সেটা আরো বেশি প্রবলেম্যাটিক হয়ে যায়। কিন্তু মাথা ঠান্ডা রেখে যদি প্রবলেম সলভ করার চেষ্টা করো, তাহলে পরে সেই প্রবলেমটা অনেক তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। তো আমার শাশুড়ি এরকম ছিলেন, এবং ওনার একটা ব্যাপার ছিল যে ওনাকে, মানে এটা মানে ওনার বলতে পারো যে ভগবান বলো বা যে যাকে উনি পুজো করতেন, তিনি হচ্ছেন শিরডির সাই বাবা। তো ওনার যে ছবিটা উনি পুজো করতেন বা উনি যেটা লাগিয়ে রেখেছিলেন ঘরে, সেটা আমরা এখনো রেখে দিয়েছি ভালোভাবে। বাবা আছেন আমাদের সাথে, এবং আমার পার্সোনালি মনে হয় যে দেখো, কোনো জিনিসে যদি তুমি ভক্তি ভরে কোনো জিনিস করো, সে তুমি রান্নাই করো, বই পড়ো, বা সেলাই করো, বা পুজো করো, তার মধ্যে একটা এনার্জি হয়, সেই এনার্জিটা থাকে, সেই এনার্জিটা পজিটিভ এনার্জি। তো সেই জন্যে আমার মনে হয় যে ওটার মধ্যে খুব পজিটিভ একটা এনার্জি আসে তাকালে মনে অনেক শান্তি হয়। সেটা আমার নিজের সাইকোলজিক্যাল ব্যাপার হতে পারে, বাট দ্যাট ইজ মাই ফিলিং। সো উনি সাই বাবাকে খুব মানতেন, এবং যেখানেই যেতেন সাই বাবার সঙ্গে থাকতেন, এবং ওনার সাথে বাবার কথা হতো, মানে রীতিমতো উনি কথা বলতেন। যে ওনাকে যদি বলা হতো যে আচ্ছা তুমি বলো তো, আমি এই কাজটা করতে যাচ্ছি, এটা কি ঠিকঠাক কাজ হবে, উনি বলতেন যে দাঁড়াও আমি একটু বাবার সাথে কথা বলে নিই।
তারপরে বলতেন যে আমাকে টাইম দাও, আমি বলে দেবো। তারপরে উনি বাবার সাথে কথা বলতেন এবং বাবার সাথে কথা বলার পরে উনি একটা উত্তর দিতেন। যদি বলতেন যে হ্যাঁ এই কাজটাতে তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না, একদম সবকিছু ঠিক হবে, কাজটা সেরকম হতো। অনেক সময় উনি বলতেন না এটাকে এরকম করো না, এটাকে অন্যরকম ভাবে ভাবার চেষ্টা করো, এই কাজটা তোমাদের ঠিক হবে না। এক্স্যাক্টলি তাই হতো। এটা ওনার একটা, আমি জানি না কি কানেকশন ছিল, বাট কিন্তু কিছু একটা কানেকশন ছিল। হ্যালো গীতা দি, হ্যালো অমৃতা। না অরূপা, দেরি হয়নি। হ্যালো সেকেন্ড অমৃতা, দুজনকে গুড ইভিনিং বলছি। সো এই গল্পটা যখন হয়েছে, মানে ওনার সাথে এটা যখন হয়েছে, তখন এটা অনেক দিন আগেকার ঘটনা। এটা 1954 বা 55 এর ঘটনা বলছি আমি। 1954 বা 55 এর ঘটনা বলছি। তো তখন আমার শ্বশুরমশাইয়ের ট্রান্সফার হয় ধর্মশালাতে। ধর্মশালা নাম নিশ্চয়ই তোমরা শুনেছো, ধর্মশালার নাম। তো ধর্মশালাতে বোনাদের বদলি হয়ে যায়। এবং অবভিয়াসলি ইটস আ ভেরি হিলি রিজন, মাউন্টেন, ইন মাউন্টেন্সে ধর্মশালা। এবং ধর্মশালাতে টিবেটান গভর্নমেন্ট ইন এক্সাইল, মানে তিব্বতী যে গভর্নমেন্ট ইন এক্সাইল আছে, তাদেরকে ইন্ডিয়ান গভর্নমেন্ট এখানে থাকতে দিয়েছে। মানে আমাদের কান্ট্রি তাদেরকে একসেপ্ট করেছে। তার মানে হচ্ছে যে ওদের পলিটিক্যাল বলো, রিলিজিয়াস বলো, যেই লিডার, তিনি হচ্ছেন দালাই লামা। এবং দালাই লামার এখন বাসস্থান হচ্ছেন ধর্মশালা, যিনি কারেন্ট দালাই লামা তার। এবং তার সাথে অনেক তিব্বতী লোকেরা ওখানে থাকে। and so Dharamshala is called Tibetan government in exile in India. সো ন্যাচারালি ওখানে অনেক, মানে তোমরা যদি ধর্মশালা যাও তাহলে অবভিয়াসলি এইসব জিনিস দেখতে পারবে, অনেক তিব্বতী আছে। এবং তোমাদের যদি লাকে থাকে তাহলে তোমাদের দালাই লামার সাথেও দেখা হতে পারে। বাট আই থিঙ্ক ইট হ্যাজ বিকাম ভেরি ডিফিকাল্ট নাও টু মিট হিম, বিকজ হি ইজ বিকাম ওল্ড। সো ওনার সাথে সকলের দেখা হয় না, বা উনি দেখা করেন না সকলের সাথে। তো এই সময়কার ঘটনা বুঝতেই পারছো, 1953-54 এর ঘটনা। তখন ওনার মেয়ে হয়েছে। ওনার মেয়ে তখন এই কত হবে, বছর দেড়েকের মতন বয়স হবে, কি বছর দেড়েক দুয়েকের মতন বয়স হবে। তো মানে ওরা যেখানে থাকতো, যে ক্যান্টনমেন্টে থাকতো, সেই ক্যান্টনমেন্টটা যেহেতু ওটা ধর্মশালাটা গোটাটাই পাহাড় পাহাড় ব্যাপার, একটু এবড়ো খেবড়ো, মানে এরকম প্লেনে কোনো, মানে বাড়ি, কোনো বাড়িটাই প্লেনে নয়, মানে পাহাড়ে যেরকম বাড়ি হয় একটু উঠে যেতে হয়, সেই জন্য সমস্ত কটেজগুলো একটু দূরে দূরে ছিল। মানে ধরো তোমার বাড়ি থেকে আমার বাড়ি আসতে মোটামুটি 500 মিটার থেকে 700 মিটার তো লাগবেই হাঁটা পথ, তারপরে একটু চড়াই আছে, এরকম ধরনের হাঁটা পথে আসতে হবে। তো আর্মি ক্যান্টনমেন্টে কি হয়, আর তখনকার দিনে কি ছিল, না ছিল টিভি, না ছিল এনিথিং আদার দেন রেডিও, কিছু ছিল না। তখন লোকের বাড়িতে যাতায়াত করতো। এবং এটা ক্যান্টনমেন্টের একটা ব্যাপার, যেখানে আর্মিরা, মানে লোকেরা থাকে, তারা নিজেদের সাথে খুব বন্ধু হিসাবে মেশে, বিকজ অবভিয়াসলি তারা 2 বছর 3 বছরের জন্য আছে, একই রকম রকম ক্যাডার, র্যাঙ্ক ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন জায়গা থেকে লোক আসে। মানে ইউ ক্যান অ্যাকচুয়ালি মিট অল অফ ইন্ডিয়া ইফ ইউ আর ওয়ার্কিং ইন দি আর্মি। তো বিভিন্ন জায়গার লোকেরা একসঙ্গে থাকে, তাদের খাওয়া দাওয়া, রকম সকম রিচুয়াল সবকিছু তারা শেয়ার করে, বিকজ দ্যাট ইজ হোয়াট ইউ ক্যান ডু, উইচ ইজ আ ভেরি গুড থিং ফর আওয়ার কান্ট্রি। তো সেখানে ওরা এইরকম সন্ধে হলেই কারু না কারু বাড়িতে একটা আড্ডার আসর বসতো, একটা খাওয়া দাওয়ার আসর বসতো ইভিনিং এ, কেউ না কেউ কারোর বাড়িতে কখনো যেত। এবং কোনো কোনো দিন একটু বড় হতো, সেটা 3-4 জন কাপল ইত্যাদি ইত্যাদি আসতো। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো? প্লিজ একটু আমাকে জানিয়ে দিও কেউ, যে আমার আওয়াজটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আমি মাইকটা ঢেকে গেছিল। তো যাই হোক, তো কারুর বাড়িতে, মানে ওনাদের পাশেই একজনের বাড়িতে গেছিলেন উনি, এবং ওখানে গান টান বাজনা টাজনা এইসব জিনিস হচ্ছে, ইত্যাদি ইত্যাদি হচ্ছে। সবাই খুব আনন্দ করছে
করছে। ওনার বাড়িতে ওনার মেয়ে ছিল, মেয়ে তখন ঘুমাচ্ছিল, মানে রাত্রিবেলা, সন্ধ্যেবেলা, বুঝতেই পারছো, বাচ্চা ঘুমাচ্ছিল। এবং এটা বাচ্চা ছেলে মানে কি বলবো, ধরো এই 17-18 বছরের একটা ছেলে ওদের সাথে কাজ করতো। এদেরকে বলা হয় ব্যাটম্যান। এরা জেনারেলি গোর্খা হয়, অথবা পাহাড়ি লোক হয়, মানে হিমাচল প্রদেশ বা ওই দিককার লোক হয়, মানে উত্তরাখণ্ডী যাদেরকে বলে আজকাল, সেখানকার ছেলেগুলো আসে। তারা এসে কি করে, এই আর্মি ক্যান্টনমেন্টে তারা কাজ করে কিছুদিনের জন্য, এবং তারা আর্মিতে ভর্তি হওয়ার জন্য আসে, মানে দে কাম ফর দ্য ইনফেন্ট্রি রোল, ফর দ্য জওয়ানস রোল। সো বাট তার আগে তারা ওই আর্মি ক্যান্টনমেন্টের লোক, মানে তাদের এরকম ডিউটি পড়ে বাড়িতে বাড়িতে দেখাশোনা কাজ করার জন্য। So they are chosen. After that they have to give a test and all of this, they are done. এরা হচ্ছে নন কমিশনড অফিসার। তো যাই হোক, তো তারপরে উনি এরকম গান বাজনা শুনছেন, গান বাজনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে। আমার শ্বশুরমশাই খুব ভালো পোয়েট্রি করতে পারতেন, উনি পোয়েট্রি বলছেন। এরকম একটা সময় হঠাৎ উনি না চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছেন, আমার শাশুড়ি উঠে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে শ্বশুরমশাইকে বলছেন বাড়ি চলো। তো উনি তখন বোধহয় অর্ধেক পোয়েট্রির মধ্যে বা অর্ধেক গানের মধ্যে ছিলেন। উনি বলছেন কেন বাড়ি যাবো কেন? বলছেন না তুমি বাড়ি চলো। তখন উনি বলছেন না এখন মানে এরকম করছো কেন, কি হয়েছে, শরীর খারাপ করছে? বুঝতে পারছেন না তো যে ওনার ওয়াইফ ওরকম বিহেভ করছে, কেন করছে উনি বুঝতে পারছেন না। তো উনি তারপরে মানে শাশুড়ি ওনার কথাও শোনেনি, মানে উনি ওই মতো অবস্থায়, মানে এটা প্রোটোকলের যে কত বাইরে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যে কোনো আর্মি ওয়াইফ মানে ওখান থেকে উঠে ওরকম বেরিয়ে আসবে, এটা হয় না। মানে যার বাড়িতে ছিল তাকে অপমান করা হয়, এটা এক রকমের। উনি ওখান থেকে ছুটে বেরিয়ে গেছেন বাড়ি থেকে। এবার তার পেছনে পেছনে আমার শ্বশুরমশাইও দৌড়িয়েছেন, এবার তার পেছনে পেছনে অন্য লোকেরাও দৌড়িয়েছেন যে হোয়াট হ্যাপেন করে। কেন ওরা তো বুঝতে পারছে না কি হয়েছে, ওরা ভাবছে কোনো রকম কিছু হয়েছে। উনি দৌড়াতে দৌড়াতে মানে মানে রীতিমতন ওই পাথরের ঠক্কর খেতে খেতে, বুঝতে পারছো যে মানে উনি এমন জুতো পরে গেছিলেন, সেটা পরে দৌড়ানোর মতো জুতো পরে যাননি। তো ঠক্কর খেতে খেতে মানে মোটামুটি পড়ে যাচ্ছেন এরকম অবস্থা। এই মতো অবস্থায় দৌড়াতে দৌড়াতে উনি বাড়ির কাছে পৌঁছে গেছেন। যখন বাড়ির দরজার কাছে পৌঁছেছেন, তখন একটা দরম করে শব্দ হয়েছে, মানে একটা মানে কান ফাটানো আওয়াজ যাকে বলে, এরকম একটা গুলি চালার আওয়াজ হয়েছে। আমার শাশুড়ি ওখানেই প্রায় পড়ে যাচ্ছিলেন, কিন্তু বললাম না বিপদের সময় মাথা ঠান্ডা রাখতেন উনি। তো উনি কি করেছেন, দরজাটাকে মানে খুলেছেন। দরজা খোলাই থাকতো ওদের ওখানে, দরজা অত বন্ধ হতো না। দরজা খুলে ভেতরে ঢুকেছেন। ভেতরে ঢুকে কোনো কথা মানে মুখ দিয়ে কিন্তু কোনো কথা বলছেন না, কাউকে ডাকছেন না, বা ওই ছেলেটাকে ডাকছেন না বা কিছু না। ভেতরে ঢুকে দেখছেন যে ওই ছেলেটা, ওই বাচ্চাটা কোনো কারণে কোনো কাজ ছিল না বা অকাজ করছিল, করতে করতে আমার যে শ্বশুরমশাইয়ের সার্ভিস রিভলভার সেটা খুঁজে পেয়েছিল। এবার বাচ্চা ছেলে আর্মিতে ভর্তি হবে, এবং রিভলভার, ফায়ার আর্মস এইসবে একটা বেসিক ইন্টারেস্ট থাকে, সকলেরই থাকে, আমাদেরও ছিল ছোটবেলায়, এখনো আছে অ্যাকচুয়ালি, টু বি ভেরি অনেস্ট উইথ ইউ। বাট ন্যাচারালি উই নো যে এটা খেলার জিনিস নয়, হ্যাঁ, কিন্তু ও তো সেটা জানে না। ও বন্দুকটাকে হি হ্যাজ পুল দ্য থিং, মানে আমি এখানে অন দিস সোশ্যাল মিডিয়া বন্দুক কি করে চালাতে হয় সেটা বলবো না, বাট তোমরা যারা জানো তারা জানো যে এভাবে করে ও একটা শট ওর থেকে বেরিয়ে গেছে, ইন দ্য সেন্স লাইক ভুল করেই বেরিয়ে গেছে, মানে ও ইচ্ছে করে করেনি, ওটা হাতে বেরিয়ে গেছে। হাতে বন্দুক থাকা ইজ ভেরি ভেরি স্ক্যারি থিং, যদি তুমি ঠিক মতো না জানো কিভাবে বন্দুক চালাতে হয়। এবার কি হয়েছে, ওটা বেরিয়ে গেছে। তো ওটা বেরিয়ে যাওয়ার পরে মানে খাটের পাশে ক্রিবে আমার যে সিস্টার ইন ল সে ঘুমাচ্ছিল, সেই ক্রিপটার গা ঘেঁষে গুলিটা গিয়ে দেওয়ালে লেগেছে।
আমার শাশুড়ির মনে হয়েছিল যে কিছু একটা হতে চলেছে, এমন কিছু হতে চলেছে যে আমি এটাকে আটকাতে পারবো না, হয়তো না গেলে আটকাতে পারবো না। ওনার কিন্তু এটা জানার কথা না যে ও বন্দুক পেয়েছে, এটা কিন্তু ওর জানার কথা না যে ও বন্দুক চালিয়েছে, কারণ যখন ও বন্দুক পেয়েছে অবভিয়াসলি অত দূরের বাড়িতে কেউ জানতে পারছিল না। এবার এরাও সব ঢুকে পড়েছে, কিন্তু কথা হচ্ছে যে ছেলেটা তো বন্দুকটা এরকম করে ধরেছে, এবার অতগুলো লোক ঢুকে, মানে অতগুলো, মানে জেন্টলম্যান যারা, আর্মি ম্যান যারা ঢুকেছে, এবার ও বন্দুকটা নিয়ে কন্টিনিউয়াসলি এরকম করছে, কারণ ওকে সবাই বলছে ছেড়ে দাও বন্দুকটা, ছেড়ে দাও, লেট ইট গো, লেট ইট, মানে নিচে রেখে দাও। কিন্তু ওই চিৎকার চেঁচামেচিতে আর প্লাস ওই বন্দুকের আওয়াজে, গুলিতে ওর মানে মাথা গুলিয়ে গেছে। আর অত লোক দেখে ও আরো ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গিয়ে ও একদম ফ্রিজ হয়ে গেছে। এবার কথা হচ্ছে যে ওর হাতে বন্দুক, ও যেদিকে ঘুরছে, যদি গুলি চলে, কারো না কারো গুলি লেগে যেতে পারে, মারা যাক বা না যাক, a person can get hurt and he can go to jail because of that, for no, মানে for no rhyme and reason, মানে দোষে বলবো কিন্তু মানে অতটা চিন্তা করে তো ও দোষ করেনি, ও তো দোষী নয়। তো যাই হোক করে কোনো মতে, মানে আমার শাশুড়ি তখন বলছে যে আমি তখন তো মানে শুধু বাবাকে ডাকছি যে বাবা আমার আমার মেয়েটাকে ঠিক করে রেখো, কারণ বারবার করে গুলি তো, মানে বারবার করে বন্দুক তো ওইদিকে ঘুরিয়ে দিচ্ছে। যাই হোক সেসব করে ওখানে যারা ভদ্রলোক ছিলেন তারা অবভিয়াসলি অনেক এক্সপিরিয়েন্স ভদ্রলোক, মানে এক্সপিরিয়েন্স আর্মি ম্যান, তারা কোনো মতে গিয়ে ওকে পেছন থেকে ধরে হাত থেকে বন্দুকটা নিয়ে নিয়েছে, নিয়ে ওকে নিয়ে মানে ওকে বাড়ি থেকে বার করে দিয়েছে। সো এই ছিল ঘটনা। মানে সবাই তারপরে জিজ্ঞেস করছে যে মিসেস সুদ আপনি কি করে জানলেন যে এটা হবে। উনি তখন বলছেন যে না, আমার আমার মনে হলো কেউ আমাকে বলছে যে তুই এক্ষুনি বাড়ি যা, তুই এক্ষুনি ওঠ, এখান থেকে উঠে বাড়ি যা, তোর বাড়িতে তোর দরকার আছে, তোকে এক্ষুনি বাড়ি যেতে হবে। উনি বললেন যে আমি পরিষ্কার শুনলাম, আমার মাথার মধ্যে কেউ বলছে যে এক্ষুনি উঠে বাড়িতে না গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। তো উনি সেই জন্যে চলে গেলেন এবং একটা বিপদ থেকে বেঁচে গেলেন, মানে বলতে পারো একটা বিপদ কমের ওপর দিয়ে গেল। সো এটা ছিল আমার প্রথম ঘটনা। হ্যাঁ, আমি এটা আগে বলেছি সুচরিতা, বাট এখানে অনেকে আছে যারা হয়তো এই গল্পটা শোনেনি, সেই জন্য আমি তাদের জন্য বললাম। কেমন লাগলো তোমাদের? তাপসী, আই এম ভেরি ভেরি সরি টু হিয়ার তোমার এইসব যা হয়েছে তোমার সাথে। আম, দেখো, আমি সরি বলা ছাড়া আর কিছু বলতে পারবো না। তবে তোমাকে শুধু একটাই কথা বলি যে 25শে ডিসেম্বর আমার মার জন্মদিন, এবং 27শে ডিসেম্বর বেশ কিছু বছর আগে আমার বাবাকে আমি হারিয়েছি। সেই জন্য আই ক্যান আন্ডারস্ট্যান্ড, somewhat understand, not completely understand যে তোমার মনের ওপর দিয়ে কি চলছে। 2021 সালে তোমার যেরকম অবস্থা ছিল আমাদেরও সেরকমই প্রায় একটা অবস্থা চলেছে। আমার মনে হয় ইন্ডিয়াতে অনেকেরই এরকম চলেছে, কিন্তু আমাদের বাড়িতে একটার পর একটা এমন হয়েছে যে মানে তোমার ডিসেম্বর মাস আর আমার হচ্ছে মে জুন মাস। তো আই ক্যান টোটালি আন্ডারস্ট্যান্ড, এটা একটা আমাদের জীবনের সত্য, তাই না? মানে ইটস আ ট্রুথ দ্যাট নান অফ আস ক্যান অ্যাভয়েড, কিন্তু এমনই একটা সত্য যেটা বড্ডই কঠিন সেটাকে কি বলবো, সেটাকে উপলব্ধি তো হয় না এবং ব্যথাও চলে যায় না, কিন্তু জীবন যখন আছে তখন বাঁচতে হবে এবং কিছু না কিছু করে আমাদেরকে একটা উপায় করতে হবে বাঁচার জন্যে। আমি আশা করছি ভগবান তোমাকে শান্তি দেবেন, শক্তি দেবেন এই সময় দিয়ে যাওয়ার জন্যে, এবং আমাদের সকলের তরফ থেকে, স্পেসিফিক্যালি আমার তরফ থেকে, আই এম সো সরি অ্যাবাউট দিস, মাই সিনসিয়ার কন্ডোলেন্সেস টু ইউ। এবং আমি খুব গ্রেটফুল যে তুমি এই সময়ও আমাদের গল্প শুনতে এসছো এবং শুনছো। আমি খুব গ্রেটফুল। আশা করি যে কিছুটা সময় হলের জন্য তোমাকে আমরা
একটু শান্তি দিতে পারি গল্প বলে। এইটুকুই আমার কথা এবং প্রার্থনা যে তোমাকে ভগবান শক্তি দিন, শান্তি দিন, এবং এই সময়টা যাওয়ার মানে এই সময়টা যে ডিফিকাল্ট টাইম সেটা দিয়ে যাওয়ার জন্য তোমার সঙ্গে থাকুন উনি। ওকে, থ্যাংক ইউ গীতাদি, থ্যাংক ইউ তাপসী। হ্যাঁ, ভাগ্যিস উনি বাড়ি চলে এসেছিলেন, নাহলে কি কাণ্ড হতো কেউ জানে না। নিশ্চয়ই বলার মতো কথা। বন্ধুদের মধ্যে বা আমাদের চেনাশোনার মধ্যে যদি শেয়ার না করো, দুঃখটাকে শেয়ার করা খুব দরকার, তাহলে পরে খানিকটা মনের ভার কমে, এটা তো আমার মনে হয়। তোমার কথা আমরা সবাই মনে রাখবো, এবং তোমাকে আমরা উইল কিপ ইউ ইন আওয়ার প্রেয়ার্স তাপসী। সো আমি আসছি এবার আমার নেক্সট ঘটনাতে। এটাও হয়তো অনেকে শুনেছো, কিন্তু আমি তাও বলছি কারণ এখন অনেক নতুন লোকজন এসেছে, তো তারা শুনতে হয়তো পারবে, হয়তো তোমাদের সেকেন্ড টাইম শুনলেও গল্পটা খারাপ লাগবে না, ঠিক আছে? তো আমি নেক্সট গল্পতে যাচ্ছি। থ্যাংক ইউ তাপসী। এটা আমার এক বন্ধুর গল্প। আমার খুব ক্লোজ ফ্রেন্ড আছে অজয় হচ্ছে খুব এনথুজিয়াস্ট বাইকার, বাইকিং করতে খুব ভালোবাসে। আর ও একটু ডেয়ার ডেভিল টাইপের, মানে ট্যাটু ফ্যাটু ইত্যাদি অ্যাডভেঞ্চারাস টাইপের। অ্যাডভার্টাইজিং এ কাজ করে এবং খুব খেটে কাজ করে, কিন্তু একটু আনন্দ করতেও ভালোবাসে। মানে আই থিঙ্ক দ্যাট ইজ আ গুড থিং টু ডু, মানে খেটে কাজ করো এবং তারপরে আনন্দ করো। সো এটা অজয়ের গল্প, এবং এই গল্পটা হয়েছে দিল্লিতে হয়নি, হয়েছে করবেটের জঙ্গলে। তো আমাদের এখান থেকে করবেট যেতে মানে সকালবেলা যদি তোমরা স্টার্ট করো, মোটামুটি 7-8 ঘন্টার মধ্যে করবেট পৌঁছে যাবে। একদম সকাল সকাল যদি স্টার্ট করো, বা দুপুরবেলা স্টার্ট করলে রাত্রিরে পৌঁছাবে, এরকম ধরনের ব্যাপার। শুধুমাত্র তুমি রাত্রিরে যদি ট্রাভেল করো, তাহলে তুমি করবেট সেই রাত্রিরে পৌঁছাতে পারবে না, তোমাদেরকে কোথাও একটা রামগড় বা কোথাও একটা এক রাত্রির জন্য থাকতে হবে। কারণ যে করবেটের যে হোটেল এবং যে গেটস এবং যেগুলো আছে কয়েকটা, করবেটের ভেতরে যারা থাকে সেই জায়গাগুলো বন্ধ হয়ে যায় একটা সময়ের পরে। জাস্ট 1 মিনিট, আমাকে 1 মিনিট একটা টাইম দাও, আমি আসছি 1 মিনিট। হ্যাঁ, জাস্ট সবিতা 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 sorry everybody, ডগ ক্রাইসিস, কুকুরদের বাইরে যাওয়ার সময় হয়ে গেছিল। যাই হোক, সো আমি গল্পে ফেরত আসি। তো এবার করবেটে তোমরা সবসময় যেতে পারো। আমি জেনারেলি শীতের সময় করবেটে গেছি, এবং শীতের সময় করবেটে প্রচুর ঠান্ডা। মানে তোমরা যদি 31st করবেটে যাও, ইটস হিম করা ঠান্ডা, বাট ইটস অলসো ভেরি ফান। সো এরা ঠিক করে, এরা তখন অ্যাডভার্টাইজিং এ কাজ করছে, সবাই ইয়াং ছেলে মেয়ে। এরা ঠিক করে যে সামনে কোনো কারণে একটা ছুটি ছিল, মানে কোনো কারণে শুক্রবারের ছুটি ছিল। হ্যাঁ, ডগিরা এখন বাইরে যাবে, তারা ঘুরতে, তাদের নাইট এর কাজ করে এসে তারপরে তারা নাক ডাকিয়ে ঘুমাবে, সেই জন্যে আমার পাশে এসে পুই পুই করছিল। যাই হোক,
সো এবার ব্যাপার হচ্ছে যে কোনো কারণে একটা ছুটি ছিল, মানে ধরো মাঝে মাঝে একটু লং উইকেন্ড হয়ে যায় না, যে ফ্রাইডেও ছুটি আছে, সোমবারও ছুটি আছে, বা হয়তো বৃহস্পতিবার থেকে ছুটি আছে, এরকম 3-4 দিনের ছুটি। তো এরকম 3-4 দিনের কোনো কারণে ছুটি সময় এসে গেছিল, এবং সময়টা ছিল গরমকাল, গরমের সময়, সামার, মানে যখন এখানে মোটামুটি ভালো সামার চলছে। তো করবেটে সামারটা একটু কম হবে। তো ওরা ঠিক করলো যে ওরা প্রায় তোমার 20 জন মতন গেছিল, 20-21 জন মতন গেছিল। ওরা ঠিক করলো যে ওরা করবেট যাবে। উঠলো বাই তো কটক যায়, উঠলো বাই তো করবেট যায়। তো একটা মানে একটা বাস ঠিক করলো, মানে যেরকম তোমার টেম্পো ট্রাভেলার যাদেরকে বলে, যেখানে তোমার ওই 25 সিটারের মতন একটা বাস পাওয়া যায়, সেই বাস ঠিক করলো। সেই বাস ঠিক করে ওরা বেরোলো, কারণ এতগুলো লোক তো অতগুলো গাড়ি নিয়ে যাবে না, কোনো মানে হয় না। বাড়ি থেকে ছোটখাটো জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লো। বেরিয়ে পড়ে ওরা দুপুরবেলা মোটামুটি বোধহয় 2টো নাগাদ বেরিয়েছিল, 2টো কি 3টের সময় বেরিয়েছিল। তো বেরিয়ে যাচ্ছে, যেতে 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 ওরা যতক্ষণে করবেট পৌঁছালো, যেহেতু গরমকাল ছিল সেহেতু অত কিছু রাস্তায় প্রবলেম ছিল না। ওরা মোটামুটি যে জায়গাটাতে ওরা থাকবে ঠিক করেছিল সেটার সামনে একটা, মানে করবেটের মধ্যে দিয়ে 2টো রিভার যায়, 2টো নদী যায়। তো রামগঙ্গা নদীর কাছাকাছি হচ্ছে তোমার ওরা, তেহরিয়া রামগঙ্গা যায়। তো ওরা রামগঙ্গা নদীর কাছাকাছি একটা লজ বা বলতে পারো ফরেস্ট রিসর্ট নিয়ে কথা বলেছিল যে থাকবে। তো ওরা সেখানে পৌঁছে যায় এই ধরো প্রায় 11টা 11:30টার সময়। তো পৌঁছে গেল, পৌঁছে গিয়ে তারপরে সেদিনকে রাত্রির মতন ওরা সবাই এত ক্লান্ত ছিল, এবং কেউ কিছু মানে অতটা ড্রাইভ করে এসেছিল। তো না, সরি, আমি একটু ভুল বলছি, ওরা পৌঁছে গেছিল না, ওরা একটু আগেই বেরিয়েছিল। ওরা পৌঁছেছিল 8টা 8:30টার সময়, রাইট। ওরা 8টা 8:30টার সময় পৌঁছেছিল, মাই মিস্টেক। 8টা 8:30টার সময় লজে পৌঁছে গেছিল, কারণ আমি বললাম তো সরি গেট বন্ধ হয়ে যায়, মাই মিস্টেক। তো ওরা মানে 7টার মধ্যে ওই গেট ফেট পেরিয়ে 8টা 8:30টার মধ্যে রিসর্টে পৌঁছে গেছিল। তো রিসর্টে পৌঁছে যাওয়ার পরে ওদেরকে মানে ওরা নিয়েছিল হচ্ছে 3টে ঘর আর একটা বড় রুম, যেটা মহিলারা ছিল, কারণ বোধহয় 5 জন মহিলা ছিল। তো মহিলাদের জন্য একটা বড় রুম নিয়েছিল, যেটা আমার একটা সুইট মতো, মানে সামনে একটা ঘর ছিল, তারপরে একটা রুম ছিল, আর সেটার মধ্যে 2টো বাথরুম ছিল। তো সেই ঘরটা নিয়েছিল, আর বাকি ছেলেরা 3টে 4টে ঘর নিয়েছিল, সবাই ভাগাভাগি করে থাকবে বলে। তো সবাই এরকম ঠিক হলো যে 8টা 8:30টার সময় পৌঁছেছে, 10টার সময় ওরা ডিনার করবে, তারপরে ওরা সাফারিতে যাবে। একটা নাইট সাফারি হয়, মানে সামারেও হয় উইন্টারেও হয়, কিন্তু উইন্টারে নাইট সাফারি করাটা একটু মুশকিল, আর প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, মানে ঠান্ডা মোটামুটি তোমার গায়ে কাঁটার মতন কেটে কেটে যাবে, এত ঠান্ডা। সেই জন্য মর্নিং মানে সরি সামারে সাফারি করা, রাত্রিরে সাফারি করা খুব ভালো। তো ওরা ঠিক করলো যে একটু ফ্রেশ হয়ে তারপরে ওরা হলে যাবে, মানে যেখানে মেন জায়গা, খাওয়ার জায়গা, সেখানে যাবে। ঠিক আছে। তো সবাই রেডি টেডি হচ্ছে। তো অজয় ওদেরকে বলেছে যে শোন, আমি একটু আমার ওয়াইফ শালিনীর সাথে একটু কথা বলে নি, কারণ কিরকম কি আছে বাড়িতে জিজ্ঞেস করে নিয়ে তারপরে আমি আসছি। তো বেশ অনেকক্ষণ ধরে শালিনীর সাথে গল্প টল্প করেছে, কি হয়েছে না হয়েছে, বলেছে রাস্তায় আস্তে আস্তে কি হয়েছে, ইত্যাদি ইত্যাদি সব গল্প টল্প করার পরে রেডি টেডি হয়েছে, হয়ে জামা কাপড় ছেড়ে এবার ওর যে কটেজটা ছিল সেখান থেকে বেরিয়ে সেখান থেকে খানিকটা হেঁটে ওই মেন যে খাওয়ার জায়গা বা ডাইনিং হল সেখানে পৌঁছায়। এবার কটেজ থেকে বেরোর পরে এই হচ্ছে রাস্তা, এবং রাস্তার এই দিকটাতে কটেজ, তো এই দিকটাতে হেজ আছে এতটা, মানে ধরো তোমার কোমর সমান হেজ, নিশ্চয়ই তোমরা, আমি হেজকে বাংলায় কি বলে, ঝোপঝাড় বলে না, না হেজকে বাংলায় কি বলে আমি জানি না, বাট রাস্তার পাশে এরকম সুন্দর করে হেজ করা। আর হেজের ওই দিকটাতে, মানে হেজের এই দিকটাতে হচ্ছে মাঠ, হ্যাঁ, মাঠ মানে লন, এবং সেই লনটা গিয়ে শেষ হয়েছে, এবং শেষ হওয়ার পরে একটু নিচে নেমে গিয়ে
তোমার হচ্ছে নদী। এই হচ্ছে জায়গাটা। সো কটেজ, রাস্তা, হেজ, হেজের পরে হচ্ছে তোমার লন, এবং সেই লনটা বড় লন, সেই লনটা যেখানে গিয়ে শেষ হচ্ছে সেখান থেকে একটু নেমে গিয়ে নদীটা। তো নদীটাও একটু দূর থেকে চিকচিক করে নদী দেখা যায় রাত্রিবেলার দিকে, আর ওদের ওখানে আলো টালোও জ্বলছিল। তো ওরকম আস্তে আস্তে হেঁটে হেঁটে হেজের পাশ দিয়ে যাচ্ছিল। এবার রাস্তাতে এখানে হচ্ছে রাস্তার মাঝখানে অজয় হাঁটছে, আর এইখানটাতে হচ্ছে হেজ, বুঝেছো তো। এবার হেজের এই দিকে হঠাৎ ও লক্ষ্য করে যে একজন বয়স্ক ভদ্রলোক এরকম সুন্দর একটা কি বলবো চোস্ত কুর্তা পাঞ্জাবি পরা, চোস্ত মানে কুর্তাটা খুব সুন্দর একটা, মানে বেশ আংরাখা টাইপের একটা কুর্তা পরা, এবং নিচটাও মানে নিচে যেটা পরেছে সেটা ঠিক চুড়িদার নয়, কিন্তু চোস্ত মানে পাজামা পরা, এরকম একটু একটু ঝুঁকে, এরকম করে একটু ঝুঁকে ওর সাথে সাথে মানে হাঁটছে। সেই ভদ্রলোক হাঁটছে ওই লনের ওপরে। তো ও কিছু মনে করেনি, বুঝতে মানে যা হয় হাঁটতে হাঁটতে চিন্তা ভাবনা কিছু করছিল, হঠাৎ করে খেয়াল করেছে যে পাশে একটা লোক আছে। তো গুড ইভিনিং বলেছে ভদ্রলোক, মাথা মাথা এরকম ওর দিকে তাকায়নি, মাথাটা এরকম করেছে। ভেবেছে কোনো রেসিডেন্ট বোধহয় আছেন, তো তিনি হাঁটছেন, হয়তো সন্ধ্যেবেলা লনে হাঁটছেন, অনেকের তো এরকম অভ্যেস থাকে লনে হাঁটার। তো উনি হাঁটছেন, ও হাঁটছে। এবার দুজনে হাঁটছে, হাঁটতে 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 মোটামুটি ও ডাইনিং হলের কাছাকাছি পৌঁছে গেছে। যখন কাছাকাছি পৌঁছে গেছে তখন আবার মানে যেহেতু ভদ্রলোক একদম ওর সঙ্গে সঙ্গে হাঁটছে, মানে ও রাস্তা দিয়ে হাঁটছে এখান দিয়ে, আর ভদ্রলোক এখান দিয়ে হাঁটছে, দুজনেই পাশাপাশি মানে প্যারালালি হাঁটছে, বুঝতে পারছো। তো ও তখন ভদ্রলোককে বোধহয় জিজ্ঞেস করতে গেছিল যে আপনি কি যাবেন ডাইনিং হলে। যেই জিজ্ঞেস করেছে না, ভদ্রলোক ওর দিকে তাকিয়েছে। এটা একদম একটা বুড়ো একজন একটা ভদ্রলোক, মানে বয়স্ক, মানে মানে চোখ মুখ দেখলে বোঝা যায় না খুব বয়স্ক লোক, দাগ মানে স্কিন ইজ রিঙ্কলড অ্যান্ড থিংস লাইক দ্যাট। দিয়ে একটা অদ্ভুত হেসেছে ওর দিকে তাকিয়ে, মানে সেই হাসিটা যখন ভদ্রলোক হেসেছে তখন অজয় বললো যে আমার না মনে হলো যে ঠিক মাথার এইখানটা থেকে যে পিঠটা মানে যে শিরদাঁড়াটা, সেখান দিয়ে মনে হয় ঠান্ডা একটা কিছু নেমে যাচ্ছে, এত ওর ভয় লেগেছে। এবং ওর চোখের সামনে সেই ভদ্রলোক একদম জিপ জ্যাপ জুম করে অদৃশ্য হয়ে গেল। ও না পুরো ওখানে হতবাক হয়ে দাঁড়িয়ে পড়েছে, মানে ও নিজের চোখ বিশ্বাস করতে পারছে না যে আমি এটা কি দেখলাম, ভুল দেখেছি, এটা দেখিনি, এরকম ওর মনে হচ্ছে। তো তখন যাই হোক অলমোস্ট ডাইনিং হল পৌঁছে গেছিল। হাঁটতে 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 ডাইনিং হলে পৌঁছে গেছে, পৌঁছে গিয়ে দেখছে যে সবাই বসেছে, ওর জন্য চেয়ার খালি আছে, সেখানে ও বসেছে। তো সবাই খাওয়া দাওয়া করছে, কথা বলছে। এবার 20-21 জন লোক খাওয়া দাওয়া করছে, কথাবার্তা বলছে, বুঝতেই পারছো আওয়াজ হচ্ছে। তো তখন ওকে সবাই বলেছে যে তোর কি হয়েছে রে, তোর মুখটা এত সাদা কেন, এরকম কি কি হলো তোর, তুই শালিনী বকেছে, তুই বেড়াতে এসেছিস ওকে না নিয়ে সেই জন্যে। তানু বলছে না কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে খা। তো ও নিজেও একটু চিন্তা করেছে যে টু মাচ অফ ইমাজিনেশন, অ্যাডভার্টাইজিং এ কাজ করতে করতে মাথা খারাপ হয়ে গেছে আমার, টু মাচ অফ ইমাজিনেশন। আমি ভুলভাল চেকেছি, ঠিক আছে। খাওয়া দাওয়া করে তারপরে আবার ওরা খাওয়া দাওয়া করে ওরা সবাই বলছিল লনে যাবে, তো আজকে বলেছি না লনে টনে যেতে হবে না, ঘরে চলো, এখন অলরেডি খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় 11টা 11:30 বেজে গেছে। তো ওরা বলেছে ঠিক আছে, তো যে যার রুমে চলে গেছে। এবার যে যার রুমে চলে গেছে, গিয়ে সবাই রুমে ঘুমিয়েছে। এবার মেয়েদের যে রুমটা ছিল সেই রুমে মেয়েগুলো তো 5টা মেয়ে একসাথে শুয়েছে, মানে আলাদা আলাদা বেড ছিল না কি ছিল আমি ঠিক জানি না, যাই হোক শুয়েছে। এবার হঠাৎ তাদের রাত্রিবেলা ওই যে একটা এক্সট্রা ঘর ছিল সেই ঘরে প্রচুর আওয়াজ। ওরা প্রথমে বুঝতে পারেনি, কারণ একটু টায়ার্ড ছিল, ঘুমাচ্ছিল। তারপরে ওরা একে অন্যকে বলছে এই তুই উঠে দেখ না কি আছে, কি হলো কি হলো। ও কেউ বলে না ছেড়ে দে, আর উঠতে পারছি না, এরকম ঠিক আছে ভুলে যা, ঘুমিয়ে পড়, শুয়ে পড়, শুনিস না। সেই আমার ছোটবেলায় আমার পিসি একটা আমাকে গল্প বলতো যে দুজন লোক এত লেজি ছিল, এতই তারা কি বলবো এতই লেজি ছিল যে তারা এরকম বিছানায় শুয়ে আছে এবং আগুন লেগে গেছে। তো
একজন বলছে পিপু, মানে পিঠ পুড়ে যাচ্ছে। তো তার পাশে যে ছিল যে বলছে ফিসু, মানে ফিরে শুয়ে পড়। এরকম ধরনের একটা ব্যাপার এই মেয়েগুলো করছে। তো যাই হোক, ও বলেছে না আরাম করতে পারছি না, এরকম করে ঘুমিয়ে পড়েছে। তো আবার 5:30-6টার সময় হঠাৎ ওদের মেন দরজায় দুম 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 করে আওয়াজ। তখন সবাই ধরপড় করে উঠেছে। সকাল 5:30টার সময় ঠিক এখানে মানে হ্যাঁ আলোটা ফোটে, আলোটা ফোটে, বলবো না ফোটে না, কিন্তু একদম পুরো ভর সকাল নয়। তো উঠেছে, উঠে গিয়ে দরজা খুলেছে, দরজা খুলে দেখছে যে মানে বেশ অনেকগুলো ছেলে, মানে ওদেরই গ্রুপের ছেলেরা, তারা দৌড়ে এসে ওদের ঘরে ঢুকে গেছে। তখন ঢুকে গিয়ে বলছে, তো ওরা বলছে কিরে তোরা এরকম করে এলি কেন, কি ব্যাপার? বলছে না কোনো কথা এখন কোনো কথা বলতে পারছি না বলে ওরা ওদের যে বিছানা চাদর ফাদর ছিল সেগুলো নিয়ে নিচে নিয়ে সবাই মানে শুয়ে পড়েছে। তো কেউ কিছু বুঝতে পারছে না। যাই হোক, সকলে তো মানে এইসব করতে করতে তারপরে ব্রেকফাস্ট, তারপরে এই সব কোঅর্ডিনেট করে টোরে সব করতে করতে দুপুর হয়ে গেছে। দুপুরবেলা লাঞ্চ খাওয়ার পরে ওদের আবার বাইরে মানে ইয়েতে যাওয়ার কথা ছিল, ফরেস্টে যাওয়ার কথা ছিল। তো কিছু লোক গেছে, কিছু লোক যায়নি। কিছু লোক খুব টায়ার্ড, কিছু লোক গেছে, কিছু লোক যায়নি। যে ঘুরে টুরে এসে করতে করতে যখন সন্ধে হয়ে গেছে, 6টা বাজে, তখন কেউ আর কারু ঘরে ফেরত যাচ্ছে না। ওই মেয়েগুলোর ঘরে সবাই বসে আছে। এবার 5জন মেয়ে প্লাস আরো ধরো 15-16 জন ছেলে। তখন ওরা সবাই বলছে যে কি ব্যাপার বলতো। তো কেউই আর বলছে না যে, তখন মেয়েগুলো বলছে জানিস তো কালকে না ওই ঘরটা থেকে ভীষণ আওয়াজ আসছিল, ওই সামনের ঘরটা থেকে। তো আমরা তো রাত্রিরে উঠে কিছু দেখিনি, কিন্তু কিছু আওয়াজ আসছিল। তো তখন একটা ছেলে বলেছে যে আমাদের কটেজেও ভীষণ ঝামেলা হয়েছে, বুঝতে পারছি না, বোধহয় ওখানে ইঁদুর ফিদুর কিছু আছে। তখন আর একজন বলছে ইঁদুর আছে, মিথ্যা কথা বলিস না, তুই ভয় পেয়েছিলি। তো এরকম করতে করতে বেরিয়েছে যে সকলে এই কটেজে প্রচুর ভয় পেয়েছে। এর মতো সময় অজয় নিজের গল্প শুনিয়েছে। যতটুকু সাহস বাকি ছিল এদের সেই সাহস সব ডাউন হয়ে গেছে। বুঝতেই পারছো যে অলরেডি ওরা কটেজে কটেজে ভয় পাচ্ছিল, তারপরে অজয় এই গল্প বলেছে, তারপরে ওই সকাল মানে সন্ধ্যেবেলা ওরকম আওয়াজ হয়েছে। এইসব শুনে টুনে ওদের সাংঘাতিক রকমের অবস্থা খারাপ। তো ওরা সবাই ওই বড় ঘরটাতে বসে আছে। এবার বসারও জায়গা নেই। তো কোনো মতে গিয়ে পাশের রুমটাতে সোফা টোফা ছিল সেগুলোকে নিয়ে এসে সব মিলে ওইখানেই বসছে, ওখানেই ওরা আড্ডা মারছে, ওখানেই ওরা চা টা খাচ্ছে। ওরা কেউ আর নিজেদের কটেজে ফেরত যাবে না। এবং মানে ওদের মানে ওরা জেনারেলি আর কেউ কারু আর সাহসে কুলাচ্ছে না। এইবার ব্যাপার হচ্ছে যে মানে যেহেতু এসি চলছে গরমের দিন, দরজাটা মানে দরজাটা এখানে ছিল, ধরো সবাই এখানে বসেছে, এবার দরজাটা এখানে ছিল। দরজাটাতে এরকম ঘোরানো একটা নব ছিল, মানে মানে ঘুরিয়ে খুলতে হয় সেরকম নব ছিল। একজন হঠাৎ মানে অবভিয়াসলি কিছু লোক দরজার দিকে তাকিয়ে বসেছে, কিছু লোক দরজার দিকে পেছন দিক করে বসেছে। তো একজন হঠাৎ বলে উঠলো যে আরে তুই দেখলি কি হলো এক্ষুনি দরজাটার সঙ্গে? বলছি কি হলো, দরজার সাথে কি হয়েছে? তো বললো না কে যেন দরজা খোলার চেষ্টা করছে। তো বলছি দূর, কে দরজা খোলার চেষ্টা করবে? মানে ওই ঘরটা যেখানে ওরা বসেছে সেখানে একটা করিডোর ছিল, করিডোর দিয়ে ওই ঘরটাতে আসতে হতো। আমরা আবার গল্প করছে, গল্প করছে, গল্প করতে করতে হঠাৎ যে লোকটা যে ছেলেটা দেখেছিল সে আবার সবাই বলছে দেখ দেখ দেখ। এবার ওরা সবাই টার্ন করে দেখছে যে ওই যে দরজার যে নবটা ওটা ঘুরছে, মানে বাইরে থেকে যদি কেউ নবটা ঘুরায় নবটা ঘুরে যাবে, সেরকম নবটা ঘুরলো। নবটা ঘুরে তারপরে তোমাকে দরজাটাকে একটু ঠেলতে হয় না, নবটা ঘুরলেই দরজাটা হঠাৎ খুলে যায়। তো ওরকম করে তো নবটা ঘুরে দরজাটাকে ঠেললো, দরজাটা একটু খুলে গেল একটু আওয়াজ হয়ে। এই দেখে সবাই ওখানে 2-4 জন মানে মেয়েরা তো চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এবং মানে ছেলেদেরও খুব খারাপ অবস্থা। তখন ওরা ওখানে মানে রুমের যে ফোন ছিল সেখান থেকে ফোন করেছে হোটেল ম্যানেজারকে, বলেছে আপনি এক্ষুনি আমাদের ঘরে আসুন, এই ঘরে আসুন, আমরা মানে এক্ষুনি আসুন। মানে 3-4 জন সঙ্গে সঙ্গে ফোন করেছে ওদের রিসেপশনে। তো রিসেপশন থেকে ম্যানেজার এবং তার সাথে আরো যে 1-2 জন বয় এসছে, ওদেরকে ভেতর ঢুকিয়েছে, ওদেরকে ঘরের ভেতর ঢুকে বলছে এখানে কি হচ্ছে, আপনারা বসুন এখানে, আপনারা এখান থেকে যাবেন না। তখন ওরা বলেছে দেখুন স্যার আপনারা ভয় পাচ্ছেন, কিন্তু ভয় পাবেন না, এরা আপনাদের কিছু কিছু করবে না। বলছে এরা কারা?
যে এখানে আছে কিছু আছে, কারা তো আমরা বলতে পারবো না, কারণ আমরা তো সবাইকে চিনি না, মানে we don't know every one of them, কিন্তু এরা কিছু করবে না। বলছে করবে না মানে এরা দরজা খুলছে এরকম জিপজাম জুপ করে বেরিয়ে যাচ্ছে, পাশে হাঁটছে ওরকম অদ্ভুত ভাবে হাসি দিচ্ছে, কিছু করবে না মানে। তো বলছে না ওরা কোনো কোনো কারো ক্ষতি তো এখনো পর্যন্ত করেনি, একটু ভয় তো লাগতেই পারে, একটু ভয় তো হয়, তো আপনারা নিশ্চিন্তে ঘুমাতে পারেন, আওয়াজ টাওয়াজে আপনারা উঠবেন, দরজা খুলবেন না। ওরা বলেছে না আমরা ওরকম কিছু করছি না, তোমরা এখানে বসে থাকো। তো বলছে না আমরা তো এখানে বসে থাকতে পারবো না, আমাদেরও তো কাজ আছে, মানে ওরা ছাড়া অন্য গেস্ট আছে। তো তখন গেছে, গিয়ে তখন ওরা বলেছে যে আপনারা একটা কাজ করুন, আপনারা জেগেই থাকুন, আর কি করবেন, আমরা একটু চাটা পাঠিয়ে দিচ্ছি, কফি টফি পাঠিয়ে দিচ্ছি, কারণ আমরা এখানে বসে থাকতে পারবো না, বাট আপনারা ভয় পাবেন না। মানে ভয় পাবেন না বলাটা খুব সুবিধা, কিন্তু ভয় পাবেন না এটা কি কখনো সম্ভব হয়? কারণ ওরা ওখানে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে, এরা তো থাকতে থাকতে অভ্যস্ত হয়নি। ওরা তো সেই রাত্রিরে যা চা কফি সে মাথায় উঠেছে, মানে ওরা কোনো মতে ওয়েট করেছে সকালবেলা হওয়ার জন্য, সকালবেলা হওয়ার পরে সেই লনে গিয়ে ওরা রোদ্দুরের মধ্যে খানিকক্ষণ বসেছিল ওই গরমের মধ্যে, তারপরে ওরা ডিসাইড করেছে আর ভাই করবেটে থাকবো না, মানে ওরা 3 রাত্রির জন্য বুকিং করেছিল, 2 রাত্রির কাটিয়েছে, 3 নম্বর দিনে ওরা সকালবেলা যা পেয়েছে খাবার দাবার যেটুকু যা পেয়েছে নিয়ে সব ব্যাগপত্র, মানে ব্যাগপত্র গোছাতেও বলছে যে অজয় বলছে ব্যাগপত্র গোছাতেও মুশকিল, আমরা সবাই মিলে এক জায়গায় যাচ্ছি ব্যাগপত্র গোছানো হচ্ছে, সেখান থেকে বের করে আবার একজনের কাছে যাচ্ছি সেখানে ব্যাগপত্র গোছানো হচ্ছে, আবার একটা ব্যাগপত্র মানে খুব বেশি জিনিস না, মানে অল্প স্বল্প জিনিস। লোকে কটেজের মধ্যে যেতে ভয় পাচ্ছে 2-3 জন, সবাই বাথরুমে যেতে ভয় পাচ্ছে, একজন বাথরুমে গেলে 3 জন বাইরে দাঁড়িয়ে তার সাথে কথা বলছে আমি এখানে আছি রে তুই কিছু চিন্তা করিস না, মানে প্র্যাকটিক্যালি পারলে লোককে বাথরুমের মধ্যে নিয়ে যায়, এরকম অবস্থা ওদের। তো ওরা ভীষণ ভয় পেয়েছিল, পেটে ওরা সেদিনকেই রওনা হয়ে দিল্লি ফেরত চলে এসেছে। এই ছিল আজের করবেটের গল্প। ভয়ের গল্প বেশ, ইন দ্য সেন্স লাইক ভয় তো লাগবেই, মানে ওখানকার লোকেরা যাই বলুক, কিন্তু কথা হচ্ছে যে যদি থাকতে হয় এরকম, সেটা তো একটা এটা মানে চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাবে। যদিও ধরো অতগুলো লোক গেছিল তাহলেও ভয় পেয়েছিল। তো এটা ছিল আমার সেকেন্ড গল্প। কেমন লাগলো তোমাদেরকে একটু বলো, আমি একটু জল খাই। হয়তো এই গল্পটা অন্য সময় শুনেছো তোমরা, কিন্তু আশা করি ভালোই লাগলো আবার শুনতে, যদি আবার শুনে থাকো বা যদি নতুন শুনে থাকো আমি জানি না, বাট আশা করি তোমাদের ভালো লাগলো। তো এখন বাজে হচ্ছে 9:46, 9:46। তো তোমরা যদি বলো তাহলে পরে আমি তোমাদেরকে আমার যে লেখা গল্প সেটা শোনাতে পারি, আর যদি বলো যে না টাইম নেই তাহলে পরে আমি আবার পরের বার এসে শোনাবো সেই গল্পটা, নেক্সট ইয়ারে শোনাতে পারি। তোমরা বলো তোমাদের কাছে কতটা সময় আছে বা নেই। ওই গল্পটা বলতে আমার একটু সময় লাগবে, আমি তাড়াতাড়ি বলার চেষ্টা করব, কিন্তু তাহলেও আমার একটু সময় লাগবে। সুচরিতা বলছে বলো বলো, তুই না শুনে উঠবি না, আচ্ছা ঠিক আছে তাহলে শোনো। একটু যদি তোমাদের ডিনারের দেরি হয়, আই এম নট রেসপন্সিবল। Where is my mic? Here is my mic. Okay, বলছি। সো এই গল্পটার টাইম লাইন আমি রেখেছি 2016-17। জায়গার নামটা বলবো না, কারণ জায়গার নামটা আমি গল্পতে লিখবো না। ধরো জায়গাটা ঝাড়খণ্ডের কোথাও, ঠিক আছে, একটা টাউন ইন ঝাড়খণ্ড, ভেরি স্মল টাউন ইন ঝাড়খণ্ড, মানে রাঁচি থেকে উইদিন 100 কিলোমিটার অফ রাঁচি, বা একটু কম 70 কিলোমিটার, রাঁচি থেকে 70 কিলোমিটারে একটা টাউনের গল্প এটা। তো 2015-16 ঘটনা। সো ব্যাপার হচ্ছে যে এই টাউনটাতে জেনারেলি অবভিয়াসলি বুঝতেই পারছো যে আমাদের চাকরি বাকরির ক্ষেত্রে বড় সিটিতে যত চাকরি বাকরি থাকে, যত ভেতর দিকে আমরা যাই, মানে গ্রাম বা টাউন বা এরকম জায়গাতে যাই, চাকরি বাকরি কম কম হতে থাকে, মানে কম অপশন থাকে।
অনেক সময় অনেক স্টেটে, ডিফারেন্ট স্টেটে ডিফারেন্ট ব্যাপার হয়। তো এই স্টেটে মানে ঝাড়খণ্ডে চাকরির অবস্থা কম, এমনিতেই ঝাড়খণ্ডে সকলেই প্রায় স্টেটের থেকে বাইরে চলে আসতে হয়েছে চাকরির জন্য। আশা করি ওখানে আস্তে আস্তে জিনিস হবে, বাট স্টিল। তো এখানে প্র্যাকটিক্যালি লোকে স্কুল পাস করার পরে বা কলেজ পাস করার পরে বা এরকম সময় পরে আর কোনো চাকরি সেরকম পায় না। তো এই মতো সময় সেখানে ধরো তোমাদের এই যে বড় বড় ই কমার্স কোম্পানি যে আমাদের দেশে আজকাল আছে, এবং আমরা যারা ই কমার্স, আমরা যারা না, আমরা সবাই ই কমার্স ইউজ করি, মানে খুব কম লোকই আছে যারা ফ্লিপকার্ট, অ্যামাজন, বিগ বাস্কেট ইত্যাদি ইত্যাদি জায়গা থেকে অর্ডার করো না, বা হয়তো সেখানে এখনো আসেনি, বা সেখানে ডেলিভারি হচ্ছে না বলে হয়তো অর্ডার হয় না, কিন্তু আস্তে আস্তে সব জায়গায় এটা ওপেন হয়ে যাচ্ছে। তো সেই যে বড় বড় জিনিসগুলো মানে সেই জিনিসগুলো কোথায় রাখা হয়, একটা ওয়্যার হাউজিং করতে হয়। তো মানে ওরা যারা ই কমার্স করে তারা ওয়্যার হাউজিং করে, তারা জিনিসপত্র অলরেডি নিয়ে এসে রেখে দেয় এবং সেখানে প্যাকেজিং হয়, এবং সেই প্যাকেজিং অবস্থাতে মানে যখন তুমি অর্ডার প্লেস করো সেই মতো তোমাকে বলে দেওয়া হয় যে তুমি কদিনে জিনিসটা পাবে, ডিপেন্ডিং করছে সেই জিনিসটা কত দিনে ওখানে তোমার কাছে পৌঁছাবে, কোথায় আছে এবং কখন পৌঁছাবে, এই ডিস্ট্রিবিউশনটাও ওরা করে। তো এই টাউনটাতে একটা ওয়্যার হাউস খোলা হয়েছে, মানে একটা ওয়্যার হাউস বানানো হয়েছে এবং খোলা হয়েছে, এবং ওয়্যার হাউস বানানোর সময় প্লাস ওয়্যার হাউসের যখন খুলছে, এবং ওয়্যার হাউসে প্রচুর প্রচুর লোক লাগে জিনিসপত্র সাজাতে, জিনিসপত্র রাখতে, সেকশনে সেকশনে লোকজন লাগে, ম্যানেজারিয়াল পোস্টে লাগে, গার্ডের পোস্টে লাগে, প্রচুর জিনিস। তো ওই ওয়্যার হাউসে প্রচুর লোকে চাকরি পেয়েছে, মানে ওই ওয়্যার হাউসটা আসার পরে ওই জায়গাতে অনেক লোকে চাকরি পেয়েছে। সো অবভিয়াসলি ইটস আ হোপ ফর দেম। কিন্তু যখন ওরা ওখানে কাজ করতে শুরু করলো, কাজ করতে শুরু করে ওরা দেখলো যে কাজ করা খুব মুশকিল। তার কারণ হচ্ছে যে 1 নম্বর, ওয়্যার হাউসটা প্রথমত শহরের মানে যতই ছোট শহর হোক সেই শহরেরও বাইরে দিকে, একে তো একটা ওরকম একটা অদ্ভুত একটা জায়গায়, এবং ওখানে একটা সাংঘাতিক রকমের অপারেশন ওরা ফিল করতে শুরু করলো, যে মানে ওয়্যার হাউসের ভেতরে ঢুকলেই ওদের মনে হচ্ছে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, জায়গায় জায়গায় কোল্ড স্পট, মানে জায়গায় জায়গায় অদ্ভুত ঠান্ডা লাগে ওদের, জায়গায় জায়গায় ওরা দৃষ্টির সামনে দেখে এরকম চলে যাচ্ছে কিন্তু বুঝতে পারছে না, কারণে অকারণে লোকের ভয় লাগছে। আর এরা সবাই বলতে পারো মানে 80% আর মেন, সো ইটস নট দ্যাট দে আর ফিলিং স্কেয়ার্ড জাস্ট লাইক দ্যাট, অর মানে খুব নট দ্যাট মহিলা হলে ভয় লাগবে, ছেলে হলে ভয় লাগবে না, এরকম নয়, কিন্তু এরা মানে খাটিয়ে লোক, এরা মানে ওরকম ওরকম ধরনের জিনিসে তাদের জীবনে অতটা লাক্সারি নেই যে এইসব জিনিস নিয়ে তারা চিন্তা ভাবনা করবে। তারা কাজ করতে এসছে, নিজেদের সংসার চালাতে এসছে, কিন্তু কাজ করতে পারছে না, এবং এই জিনিসটা উত্তরোত্তর বাড়তে শুরু করলো, এবং এটা থেকে টেনশন শুরু হয়ে গেল। মানে ধরো যেরকম ধরো একজন ওয়ার্কার, সে হয়তো তার সেকশনটাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখে লাঞ্চ করতে গেছে, লাঞ্চ করে পরে এসে দেখছে যে তার সেকশনে সমস্ত জিনিস চারিদিকে ছড়িয়ে পড়ে আছে। তো তার মনে হচ্ছে যে নিশ্চয়ই তার সাথে কেউ মানে শত্রুতা করে এরকম করেছে। সঙ্গে সঙ্গে সে তার পাশের লোককে বলছে যে তুমি করেছো, সে বলছে না আমি কেন করব, এই নিয়ে ঝগড়া বেঁধে যাচ্ছে দুজনের মধ্যে, এইরকম ধরনের অশান্তি টেনশন হচ্ছে, বিনা কারণে এরকম টেনশন এবং অশান্তি হচ্ছে। তো যাই হোক, এই করতে করতে ওরা তখন ম্যানেজমেন্টও মানে এটাকে সামলাতে পারছে না। এবার কথা হচ্ছে যে ওরা যখন ওয়ার্কার নিয়েছে তখন ওরা ট্রেনিং দিয়ে নিয়েছে, এবার একজন ওয়ার্কার যদি ছেড়ে দেয় তার জায়গায় একটা নতুন লোক আসে, তাকেও তো ট্রেন করতে হবে। মানে ধরো তুমি একজনকে 3 মাস ট্রেনিং দিয়ে কাজে রেখেছো, সে যদি চাকরি ছেড়ে দেয় তার মানে যার জায়গায় যে আসবে তাকে আবার 3 মাস ট্রেনিং দিতে হবে, মানে তোমার গোটা কাজটা 6 মাসের জন্য আটকে যাবে, পেছনে পড়ে যাবে। তো তারাও চাইছে যে প্রবলেম সলভ হয়ে যাক। এবার ওয়ার্কার্সদের এখানে অফিসে যা প্রবলেম হচ্ছে সেটা বাড়িতেও হচ্ছে, বুঝতেই পারছো যে তোমার যদি অফিসে শান্তি না থাকে তো তুমি বাড়িতেও শান্তি পাবে না, মানে তোমার বাড়িতেও শান্তি হবে না, তুমি বাড়িতে গিয়েও খিটখিটে হয়ে থাকবে, সে নিয়ে বাড়িতেও একটা ঝামেলা টেনশন হবে। এবার যারা ওয়ার্কার্সরা কাজ করে তারা মোটামুটি একই রকম জায়গায় থাকে, এবার তারা অফিসে ঝগড়া করছে, বাড়িতে গিয়ে ঝগড়া, মানে একটা বিতিকিচ্ছিরি অদ্ভুত একটা অবস্থায় পৌঁছে গেছে, এবং তারা ভয়ও পাচ্ছে। শুধু অশান্তি নয়, অশান্তিটা একটা ভয়ের ব্যাপার না, শুধু ভূতে ভয় পেলে তো চলবে না। আমাদের জীবনে যদি অশান্তি হয় এবং শান্তি না থাকে,
বাঁচার জন্য, সেটাও খুব ভয়ঙ্কর একটা ব্যাপার, সেটা একটা ভূতের থেকেও ভয়ঙ্কর ব্যাপার। রাত্রিরে ওখানে কেউ কাজ করতে চাইছে না, কেন রাত্রিরে আরো বেশি ভয় লাগে ওদের। তখন ওরা ম্যানেজমেন্টকে বললো যে আপনারা এটা দেখুন কি করতে পারেন, একটা কিছু ব্যাপার আছে এখানে নিশ্চয়ই, এটা এটা কোনো মানে ওদেরও মনে হয়েছে যে এটা কোনো নর্মাল ব্যাপার নয়, এটা কোনো নিশ্চয়ই প্যারানর্মাল বা সুপার ন্যাচারাল ব্যাপার। তো যাই হোক, ম্যানেজমেন্টও তখন চিন্তা করে দেখলো যে সবকিছু করা যাক, মানে দেখো যে পয়সা লাগিয়েছে, মানে ম্যানেজমেন্ট বলতে কি, যে মানে মানে তোমার যে বড় বড় যে ই কমার্সের যে যারা কোম্পানি আছে তারা থোড়ি না ওয়্যার হাউস লাগায়। ওয়্যার হাউস তুমি আমি আমার মতো যারা বিজনেস ছোটখাটো বিজনেসম্যান, মানে আমার মতো না, মানে যারা ছোটখাটো বিজনেসম্যান আছে তারা লাগায়, এবং তারা তাদের পয়সা লাগিয়ে তারা কাজ করে। তারা অ্যামাজনের কাছ থেকে বা ফ্লিপকার্টের কাছ থেকে বা XYZ এর কাছ থেকে পয়সা পায়, এবং কথা হচ্ছে যে তারা যে পয়সাটা লাগিয়েছে জমি কেনার জন্য, ওয়্যার হাউস বানানোর জন্য এবং তাকে লিজ দেওয়ার জন্য, সেইখানে তো তারা মার খেয়ে যাচ্ছে। তখন তারা চিন্তা করলো যে না, এর তো কোনো ব্যাপার করতে হবে। তো প্রথমে কেন হচ্ছে এটা বের করার চেষ্টা করতে হবে। তো যখন ওরা ওই গোটা জায়গাটার একটা হিস্ট্রি বার করার চেষ্টা করলো যে কেন হচ্ছে, মানে হঠাৎ এরকম ঝামেলা কেন হচ্ছে, তখন ওরা জানতে পারলো যে ওই খানিকটা জায়গা ওয়্যার হাউসের খানিকটা জায়গা কন্ডেম ল্যান্ডের ওপরে বিল্ড করা হয়েছে। এবার কন্ডেম ল্যান্ডটা কি তোমাদেরকে সেটা আমি বোঝাচ্ছি, সেটাকে তোমাদেরকে বলছি। 1 মিনিট আমাকে, 1 মিনিট সময় দাও, বলে দিচ্ছি তোমাদেরকে। কন্ডেম ল্যান্ড হচ্ছে যে ক্রিশ্চিয়ান ফেথ যারা ক্রিশ্চিয়ান, তাদের অবভিয়াসলি জানো যে তাদের বেরিয়াল হয়, মানে তাদের কবর দেওয়া হয়, এবং এই কবরগুলো একটা পার্টিকুলার গ্রেভইয়ার্ড এর মধ্যে থাকে। সেই গ্রেভইয়ার্ডের সঙ্গে জেনারেলি একটা চ্যাপেল বা একটা চার্চ বা একটা কিছু থাকে, ভগবানের একটা কোনো কানেকশন থাকে। কারণ যখন তাদেরকে বেরি করা হয় তখন প্রিস্ট গিয়ে তাদেরকে ব্লেস করে, মানে আমাদের যেরকম লাস্ট রাইটস হয় ওদেরও লাস্ট রাইটস হয়। কিন্তু যারা অপঘাতে মারা যায়, স্পেসিফিক্যালি যারা সুইসাইড করে, নিজের প্রাণ নিজে নেয়, ক্রিশ্চিয়ান ফেথে তাদেরকে ওই বেরিয়াল গ্রাউন্ডে, বিকজ ইট ইজ কনসিডার্ড টু বি আ সিন টু কিল ইয়োর সেলফ, সো ওই বেরিয়াল গ্রাউন্ডের মধ্যে তাদেরকে কবর দিতে দেওয়া হয় না। তারা যেখানে বেরিড হয়, মানে তারা যেখানে কবর দেওয়া হয় যারা সুইসাইড করে বা ইত্যাদি, সেই জায়গাকে কন্ডেম ল্যান্ড বলা হয়। মানে তাদের যে বেরিয়াল হয় তাতে না প্রিস্ট যায়, না তাদের কোনো রকম কোনো লাস্ট রাইটস দেওয়া হয়, তো তাদের জাস্ট মানে কবর দিয়ে দেওয়া হয়। এবং কবরে যে একটা ফলক থাকে যেখানে তোমার নামটা থাকবে সেটাও থাকে না। They are denied of everything because according to Christian faith you have committed a grave sin. সেই জন্য তুমি যা যা জিনিস লাস্ট রাইটস তুমি পাবে না। ব্যাপার হচ্ছে যখন এবার এইটা অনেকদিন আগে হয়েছিল ওখানে, মানে ওখানে অনেকজন কবর দেওয়া ছিল। এবার ব্যাপার হচ্ছে যে যখন মানে আস্তে 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 কি হয়, টাইম যেতে যেতে লোকে ভুলে যায় যে কোথায় কি কেন, কোথায় কেন কিরকম কি হচ্ছে না হচ্ছে। কোথায় কি আছে না আছে লোকে ভুলে যায়, এবং করতে করতে লোকে ওখানকার যারা মানে বুড়ো মানুষ ছিল বা একটু বয়স্ক লোক ছিল তারা মারা গেছে, তারপরে সবাই যে যেরকম ভাবে ভুলে গেছে, মানে জায়গাটা যে কন্ডেম ল্যান্ড ছিল লোকে ভুলে গেছে, মানে ওই তার উপরে তোমার জঙ্গল জঙ্গল হয়ে গেছিল। তো যখন বিক্রি হয়েছে ল্যান্ড, যারা কিনেছে, পার্ট অফ দ্য ওয়্যার হাউস ওয়াজ বিল্ড অন দ্য কন্ডেম ল্যান্ড। যেমন কি হয়েছে, তো ওরা যখন ফাউন্ডেশন বানিয়েছে তখন তো মাটি খুঁড়েছে মানে কি, যারা অলরেডি কন্ডেম, যারা অলরেডি ঠিক মতো বেরিয়াল পায়নি, যারা অলরেডি কোনো লাস্ট রাইটস পায়নি, তারা যেটুকু শান্তিতে শুয়েছিল সেটাও তুলে নেওয়া হয়েছে। এবং সেই কারণেই তাদের মধ্যে একটা রাগ বা ফ্রাস্ট্রেশন দেখা দিয়েছে, এবং সেই ফ্রাস্ট্রেশনটা ওখানে ওইভাবে একটা অদ্ভুত রকম একটা এনার্জি ক্রিয়েট করেছে, একটা নেগেটিভ এনার্জি ক্রিয়েট করেছে, যে ওদের মধ্যে যে একটা ফ্রাস্ট্রেশন আছে যে ওরা জীবনেও কিছু পায়নি, মারা যাওয়ার পরেও কোনো কিছু পায়নি, সেটা একটা ক্রিয়েট করেছে।
তো ওরা প্রিস্ট ফিস দেখে, এবং এই টাউন যেটা ছিল সেটা মেনলি খ্রিস্টান টাউন ছিল, তো ওরা প্রিস্ট ফিস দেখে ওখানে ব্লেসিং করানোর চেষ্টা করেছে, কিন্তু তাতে কোনো কাজ হয়নি, মানে কোনো রকম কোনো সুবিধা হয়নি, যে কে সেই প্রবলেম চলে যাচ্ছে। তো এবার ওয়ার্কার্সরা চিন্তা করছে যে ওরকম কি করব করতে করতে ওরা একজন মিডিয়ামের খবর পায়, একজন মহিলা মিডিয়ামের খবর পায়, যে নাকি খুব ভালো এবং যে নাকি স্পিরিটদের সাথে কথা বলতে পারে। তো তাকে ডেকে নিয়ে আসে। তাকে ডেকে নিয়ে আসার পরে সে ঢোকার সঙ্গে সঙ্গে বুঝতে পারে, সে ঢোকার সঙ্গে সঙ্গে ওদেরকে বলে যে তোমাদের এখানে একটা দুটো স্পিরিট না, মানে স্পিরিটদের একটা কালেকটিভ বা একটা গ্রুপ অফ স্পিরিটস হয়ে গেছে, অ্যাটলিস্ট 6-7 জন স্পিরিট এখানে আছে, এবং তারা খুব রেগে আছে যে তাদের যতটুকু পিস ছিল সেটুকু তোমরা, মানে তোমরা ইন দ্য সেন্স, ওরা তো জানি না কে, সেটা ছিনিয়ে নেওয়া হয়েছে ওদের কাছ থেকে, না ওদের কোনো আইডেন্টি আছে না কিছু আছে, ওরা সেই জন্য তোমাদেরকে ওরা থাকতে দেবে না এখানে। তখন ওয়ার্কার্স ওকে বলে যে কোনো, মানে আমরা এটার থেকে একটা মুক্তি পেতে চাই, কারণ আমাদের যদি এটা বন্ধ হয়ে যায়, আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, আমাদের বাচ্চারা খেতে পাবে না, আমাদের মানে বাড়ি বন্ধ হয়ে যাবে, আমাদের কিচেন চলবে না। তখন মিডিয়াম বলে যে আমি দেখছি কি করা যায়, মানে ও সিয়ন্স করে, মানে প্ল্যান সেট করে করে ওদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তারা খুবই, মানে আত্মারা খুবই অশান্ত, কিছুই করতে তারা রাজি হয় না। তখন এই মতো সময় ওয়ার্কাররা চিন্তা করে যে কিভাবে এদেরকে, মানে আমরা কি করতে পারি যে যাতে আমাদের নিজেদেরও সুবিধা হয় এবং এদেরও কোনো রকম সুবিধা হয়। তো এই ওয়ার্কারদের মধ্যে 2 জন ওয়ার্কার ছিল যারা ছবি আঁকতে পারত। তো ওয়ার্কাররা ঠিক করে যে মিডিয়ামকে বলবে যে তুমি এদেরকে আমাদেরকে বলো এরা কেমন দেখতে, ওদের ওই বিভৎস চেহারা নয়, ওরা আগে কিরকম দেখতে ছিল, এবং ওদের জীবনের যে গল্প আমরা জানতে চাই। এবং ওই মিডিয়ামের কথা শুনে ওই 2 জন ছবি আঁকতে শুরু করে, এবং আস্তে আস্তে 5 জন 7 জনের মানে মর্মস্পর্শী গল্প তারা জানতে পারে, এবং তাদেরকে তারা ছবিতেও দেখতে পায়। মানে ধরো একজন বয়স্ক লোক যাকে বাড়ি থেকে তার ছেলে এবং ছেলে বউ বের করে দিয়েছিল, তার আর কোথাও যাওয়ার ছিল না, তার রোজগার শেষ হয়ে গেছিল এবং সে সেই জন্য বেঁচে থাকতে চায়নি, সেই জন্য সে মারা গেছিল। আরেকটি অল্প বয়সী মেয়ে, সে কোনো কারোর সাথে প্রেম ভালোবাসা করেছিল এবং সেই ছেলেটা তাকে ধোকা দেয় এবং সেই কারণে সেও আত্মহত্যা করে। এরকম খুবই মর্মস্পর্শী সমস্ত গল্প তারা জানতে পারে এবং নাম জানতে পারে কারা কারা মারা গেছে। এবং যখন ছবি দেখে নামগুলো বেরোয় তখন তারা ওখানে আবার লোকজনদেরকে গিয়ে খবর নিতে শুরু করে যে এদের বাড়িতে কেউ বেঁচে আছে কিনা। এবং বিশ্বাস করো, যবে থেকে ওরা ওই ছবিটা আঁকতে শুরু করেছে, যে একজন মানে টর্চার্ড ফেস নয়, যে ফেসটা তাদের জীবনে ছিল এবং তার নামটা লিখতে শুরু করেছে, তবে থেকে ওরা ফিল করে যে ওদের যে অপ্রেসিভ হাওয়া ছিল, যে একটা সাংঘাতিক অপারেশন হচ্ছিল, সাংঘাতিক একটা প্রেশার ছিল সব দিকে, সাংঘাতিক নেগেটিভিটি ছিল, সেটা আস্তে 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 একটু 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 যেন কোথাও কম, একটু যেন কোথাও আলো হাওয়া বাতাস দেখতে পাচ্ছি, একটু যেন কোথাও একটু যেন আশার আলো দেখতে পাচ্ছি। যখন 7টা পেন্টিং মানে বা স্কেচ রেডি হয়ে গেল, তখন ওই হাওয়াটা অনেকটা লাইট হয়ে গেছে। তো ওয়ার্কার্সরা চিন্তা করে দেখলো যে না, ওরা চিন্তা করলো যে আমরা এই ফ্যাক্টরিতে এমন একটা জায়গা বানাবো, মানে একটা ছোট মতো একটা শ্রাইন বানাবো, বানিয়ে এদেরকে রেখে দেব। এদের তো জীবনে কেউ কোনো প্রতিষ্ঠা দেয়নি বা এদের কোনো রেকগনিশন ছিল না, আমরা এদেরকে রেকগনিশন দেব, আমরা এদের জন্য রোজ প্রেয়ার করব, ক্যান্ডেল জ্বালাবো, ফুল দেব, এবং এদেরকে আমরা মানে উই উইল গিভ দেম দ্য রেসপেক্ট দ্যাট দে নিডেড। সো ওখানে ওরা একটা শ্রাইন বানিয়ে ওদের বাড়ির যাদের যাদের পেয়েছে, দূর সম্পর্কের আত্মীয় বা যারা যেখানে বেঁচে ছিল, অনেক মানে কোনো লতায় পাতায় সেরকম ডেকে ওরা একটা প্রোগ্রাম করে এদেরকে ওরকম একটা শ্রাইন বানিয়ে বা একটা ধরো একটা কোথাও সাজিয়ে রেখে ওদেরকে ওই মানে ফ্যাক্টরিতে ওদেরকে সাজিয়ে দেয়। এবং আশ্চর্যভাবে এটা হয়ে যাওয়ার পরে এই যে ভেঞ্জফুল বা এই যে একটা রাগী ফ্রাস্ট্রেশন যে ছিল স্পিরিটসদের মধ্যে, সেটা আস্তে আস্তে কোথাও চলে যায়, হাওয়াটা বদলে যায়, অপারেশন কমে যায়। ওয়ার্কার্সরা ফিল করতে পারে যে এখন যারা আগে ওদের ভয় দেখাচ্ছিল,
এখন তারা ওদের কাঁধে হাত রাখে মাঝে মাঝে, আশীর্বাদের হাত, মানে খারাপ কোনো কিছু নয়। ওরা মানে গোটা জিনিসটা অনেক লাইট হয়ে যাচ্ছে, ওদের কাজ করা ইজি হয়ে গেছে, ওদের নিজেদের মধ্যে যে ঝামেলা ছিল সেগুলো, টেনশনগুলো দূর হয়ে গেছে। এবং অবভিয়াসলি যদি কাজ ভালো হয় তো বাড়িতেও সম্পর্ক ভালো হবে। So the spirits kind of become like a guardian for this factory. যে ফ্যাক্টরির কোনো খারাপ হবে না, ফ্যাক্টরি বলছি সরি, ওয়্যারহাউসে কোনো খারাপ হবে না, ওয়ার্কার্সদের কোনো খারাপ হবে না, এরকম বেশ কিছুদিন চলার পরে একদিনকে সে মিডিয়াম ফেরত আসে এবং ফেরত এসে ওয়ার্কারদের বলে যে দেখো তোমরা যা করেছো এবং তোমরা যে ওদের এত সাহায্য করেছো, কিন্তু এখন ওরা এখান থেকে এই জায়গাটা থেকে ওদের মায়া, মানে ওদের যা এই জায়গার সঙ্গে যে সম্পর্ক ছিল সেটা চলে গেছে, কিন্তু ওরা তোমাদের জন্য সবসময় থাকবে। মানে ওরা এখানে নেই, কিন্তু তোমাদের যদি দরকার পড়ে ওরা সবসময় অ্যাজ আ গার্ডিয়ান তোমাদের জন্য থাকবে, কারণ ওরা তোমাদের কাছে চিরকৃতজ্ঞ, তোমাদের পরিবারের কাছে চিরকৃতজ্ঞ যে তোমরা ওদেরকে রেকগনিশন দিয়েছো, তোমরা ওদেরকে এমন একটা জিনিস দিয়েছো যেটা ওদের খুব দরকার ছিল কিন্তু ওরা কখনো জীবনে পায়নি। তো the vengeful spirits now become guardians and the warehouse is working well, ওয়ার্কার্সরা ভালো কাজ করছে এবং সবাই সুখে শান্তিতে আছে। এই ছিল আমার গল্প। বেশিক্ষণ টাইমই নেই, কিন্তু তাড়াতাড়ি বলে দিয়েছি। এবার তোমরা বলো তোমাদের কেমন লাগলো এই গল্প। ইন্দ্রাণী বলছে খুব ভালো, এটা কোনটা আমি জানি না। গুড বিলিভ ডিস্টারবেন্স ক্রিয়েটেড, ঠিক, ইয়েস ঠিক বলেছো দিদি, ঠিক বলেছো, আলটিমেটলি দে ফেল্ট পেন। আচ্ছা তাপসী, তুমি 5 তারিখ অব্দি বিজি আছো, ঠিক আছে তুমি 9 তারিখে রাত 9টার সময় লাইভে আসতে পারো, আমি তোমার সাথে কথা বলে নেব আলাদা করে। হ্যাঁ নিশ্চয়ই, ইউ আর মোস্ট ওয়েলকাম, উইল বি সো হ্যাপি টু হ্যাভ ইউ। তুমি 9 তারিখে আমি তোমার সাথে আলাদা করে কথা বলে নেব। থ্যাংক ইউ ইন্দ্রাণী, থ্যাংক ইউ সুচরিতা। আমার লেখা তোমাদের কেমন লাগছে? থ্যাংক ইউ উর্মিদি, থ্যাংক ইউ গীতাদি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ তাপসী। তনু, মনে হচ্ছে সত্যি ঘটনা বলছো, বই লিখলে পরে কাটবে, 2টো লোক পড়বে। দেখো আমি তো লিখছি ইংরেজিতে, গল্পটা তোমাদের বাংলায় বলছি, কিন্তু আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। বই বেরোবে কিনা জানি না, বাট অ্যাটলিস্ট ফেসবুকে তো শেয়ার করতেই পারি তোমাদের সাথে। থ্যাংক ইউ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য, গল্পগুলো শোনার জন্য, আসার জন্য সকলে। যারা পরে দেখবে তারা প্লিজ লাইক শেয়ার রিভিউ কমেন্ট করো, যারা ইউটিউবে দেখবে তারাও প্লিজ লাইক শেয়ার করো, কমেন্ট করো, প্লিজ জানিও কেমন লাগছে। সবাইকে আমি বলতে চাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে নিশ্চয়ই দেখা হবে, নতুন বছরে নতুন আশা, নতুন আলো, সবকিছু নতুন নিয়ে। থ্যাংক ইউ ইন্দ্রাণী, থ্যাংক ইউ সো মাচ। আর সবাইকে বলছি যে সকলে এসো, সকলে লেখা টেখাও দাও, আমিও চেষ্টা করবো একটু একটু করে লেখা দেওয়ার। মানে আই শুড ফলো হোয়াট আই এম সেইং না, সো আই উইল ডু দ্যাট। তোমরা সকলে ভালো থেকো, সাবধানে থেকো এবং সকলের জন্য চিন্তা করো। আমার মনে হয় এটা আমাদের খুব দরকার। আমরা একটা পৃথিবীতে বাস করি, তো সকলের জন্য একটু ভালো চিন্তা করার খুব দরকার। তাহলে নিজেদেরও ভালো হয়, এই ভালোটা অন্যকেও দেওয়া যায়। দিস ইজ আ ভেরি শেয়ারেবল পজিটিভিটি দ্যাট উই ক্যান ডু, দ্যাট আই থিঙ্ক good of everybody, I think well for everybody and everybody else also thinks well for me. So আমরা এটাকে শেয়ার করতে পারি নতুন বছরে, এটাকে মনে রেখো, এটাকে একটা মন্ত্র করে যদি আমরা মানে থাকতে পারি, তাহলে I think we will stay in much more peace, much more harmony, much more, happy. Okay? নমস্কার সকলে, good evening, happy new year and bye bye for now. Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.